নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব বুদ্ধদেব গুহর লেখা গল্প স্বাদ। যাবে? আমি কি জানি, আমি কি থাকি এখানে? আমিও কি চিরদিনের বাসিন্দা? চিরদিন, সারাটা জীবন। আমার এক বন্ধু আছে, সৌম্য, যে এখন পুনেতে থাকে। কথায় কথায় বলে, সারাটা জীবন ধরে এই করলাম তাই করলাম। আমি যখন তাকে বলি, তোর সারাটা জীবন তো ২৭ বছরের। ও কি বলে? ও বলে ২৭টা বছরই বা কি কম? জন কিটস বা স্বামী বিবেকানন্দ কতদিন বেঁচেছিলেন? জীবনের দৈর্ঘ্য দিয়ে কোনো দিনই জীবনের পরিমাপ হয়নি, কখনো হবেও না। আমাদের পাড়ায় জীবন দাদুর মতো মরণজয়ী ৯৮ বছরের খিটখিটে বুড়ো হয়ে যা কিছু সুন্দর, তার সব কিছুর প্রতি ভুরু কুঁচকে চবনপ্রাসের গুলি খেয়ে খক করে কাস্তে কাস্তে হাঁপানির টান তুলে বেঁচে থাকার চেয়ে টকবকে ২৭-এর দুরন্ত ঘোড়ার মতো দুর্বার গতিতে ছুটে গিয়ে হঠাৎ থমকে যাওয়াটা আমার কাছে অনেক শ্রেয়। বাবা, তুই যেমন বাংলা বলছিস, কবিতা লিখিস না কেন? লুকিয়ে লুকিয়ে লিখছিস নাকি আজকাল? লিখলে মহিলা কবিদের মধ্যে নাম করতে পারতিস। মহিলা কবি আবার কি কথা? কবি কবি, তুই মহিলা প্রজাপতি বা মহিলা শুয়োর বলিস? জীবনানন্দ তো শুকরই বলেছিলেন। হ্যাঁ, তা বলেছিলেন একটা বিশেষ কিছু বোঝাতে। এমনিতে এখন জেন্ডারের দিন চলে গেছে, জেন্ডার বাসের দিনও। তা যা বলেছিস, চেহারায়, পোশাকে, চুলের ছাঁটে, কথাবার্তাতে ছেলেদের সঙ্গে মেয়েদের তফাৎ তো এখন খুব একটা নেই, হয়তো মানসিকভাবেও নেই। তাই তো জেন্ডারকে এখন অ্যাজেন্ডা থেকে বাদ দেওয়ার সময়ই এসেছে। কবিতার কথাটা কিন্তু এড়িয়ে গেলি। এড়াবো কেন? আমি কবিতা যদি সত্যি লিখতাম, তবে তোদের বাংলা ব্যান্ডের গানের কথার চেয়ে ভালোই লিখতাম। খুব ভালো বলেছিস, আমাদের ব্যান্ডের জন্য কিছু গান লিখে দে না। গান ভালোবেসে গান বলছিস? চন্দ্রবিন্দু, অনিন্দদা দারুণ ছেলে। চোখ দুটো কি সুন্দর না? ও যদি চুমকির সঙ্গে প্রেম না করত, তবে আই উড হ্যাভ ডায়েড ফর হিম। দারুণ রোম্যান্টিক ছেলে। সময়টা অনিন্দদাদের দারুণ কাটছে, একেবারে পিটিয়ে খেলছে। উইকেটের চারধারে বাউন্ডারি। আজ নাগপুর, কাল কাটোয়া, পরশু শান্তিনিকেতন। তারপরেই জোজো বলল, সময় বুঝলি পেঁচি, সময়টা একটা মস্ত ব্যাপার। জীবনের সময় ভালো না এলে কিছুতেই কিছু হয় না। বলেই হতাশার সঙ্গে সিগারেটের বাটটাকে ছুঁড়ে দিল। জ্যোতি বলল, আয়, আমাকে পেঁচি বলবি না। জোজো হাসল। জোজো হাসলে জ্যোতির ভারী ভালো লাগে ওকে। বলল, যীশুখ্রিস্টের হাসি দেখিনি, জ্যোতি বসুর দেখেছি। তুই হাসিস কম, কিন্তু হাসলে ভুবন মাত করে দিস। কি উপমা! হেসে বলল জোজো। তারপর বলল, তোর মাথাতেও আসে কিছু। জোজো মাথার ডান দিকে তর্জনী দিয়ে টোকা মেরে বলল, মানুষে মানুষের তফাৎ তো শুধু এই মাথাতেই। কোনো কোনো মানুষ এই মাথাতে গোবর বয়, কেউ কেউ অমৃত। তারপর উঠে দাঁড়িয়ে মোটর সাইকেলের দিকে যেতে যেতে বলল, কাল যাবি কিনা ফাইনাল কর। গেলে তোকে কিন্তু একাই যেতে হবে আমার সঙ্গে। তোর ওই হামবাগ মাথামোটা কাজিন হিমাংশুটাকে নিয়ে যাবি না কিন্তু। অমন করে বলিস না,
আফটার অল আমি ওদের বাড়িতেই এসে উঠেছি আমলরিতে, আমি ওদেরই অতিথি। আচ্ছা, ও না গেলে আমার বোন হাসিনি যেতে পারে। জোজো ডান পায়ের জগিং শুটা দিয়ে মাটিতে পদাঘাত করে বলল, বাই নো মিনস, তোর হাসিনি আসলে কাঁদুনি, একটা রিয়েল পেঁচি। সে তোকে খুব পছন্দ করে কিন্তু রে জোজো, জানি তো, আর সেই জন্যই তো দূরে দূরে থাকি। তোর ওই কাজিনের প্রেমে পড়াচ্ছে ডাম্পারের চাকার তলায় চাপা পড়ে মরা ভালো। সি লাইকস মি, বাট আই হেট হার। পুরো নর্দার্ন কোলফিল্ডসের এলাকা ধরেও বলতে পারি তোর কাজিন হাসিনির মতো স্পয়েলড, মিসডাইরেক্টেড এবং নেকি মেয়ে আর একজনও নেই। অসহ্য। অতখানি পথ মোটরসাইকেলের পিনিয়নে আমার পিঠ আর পেট জড়িয়ে ও বসে থাকলে অ্যাক্সিডেন্ট করব আমি। জ্যোতি বলল, ও সম্বন্ধে তোর এমন ধারণা তা কি হাসিনি জানে? সম্ভবত নয়, জানলে নিশ্চয়ই আমার সঙ্গে হেসে হেসে কথা বলতো না। ওকে একটু বুদ্ধি করে বুঝিয়ে দিস প্লিজ। আই কান্ট স্ট্যান্ড দ্য ভেরি সাইট অফ হার। বলেই বলল, চল যাই এবারে, আয় বস, এসে পিছনে বস। তারপর একটু চুপ করে থেকে বলল, রাবণ মারা গুম্ফা এখান থেকে বেশ অনেক দূর, তাছাড়া অনেকখানি পথ নির্জন এবং জঙ্গলে। তোর মতো সুন্দরী যুবতীকে মোটর সাইকেলে করে নিয়ে অত দূর যাওয়াটা রিস্ক হয়ে যাবে। যা দিনকাল, সঙ্গে একজন পুরুষ বন্ধুকে নিতে পারলে ভালো হতো, কিন্তু তোর সঙ্গে যে আমার অনেকখানি জরুরি কথা ছিল জ্যোতি, খুব জরুরি। আমি সামনের 1 বছরের মধ্যে কলকাতা যেতে পারবো না। তুইও তোর ছুটকি পিসির বাড়িতে আবার কবে আসতে পারবি এমন অনিশ্চিত। তাই কি এমন কথা যা বলতে রাবণ মারা গুম্ফাতে যেতে হবে? তাছাড়া চলন্ত মোটর সাইকেলে না বসে তুই জরুরি কথা বলতে পারিস না? এখানে বললেই কি হতো? পুরুষ মানুষ হিসাবে যদিও তুই আমার খুব প্রিয়, তবু ব্যাপারটা ভালো বুঝতে পারছি না আমি। রাবণ মারাতেই যে যেতে হবে তার কোনো মানে নেই। আমরা কাছাকাছি কোনো ফরেস্ট বাংলোতে যেতে পারি, কিন্তু তুই আর্কিটেক্ট, তোর পক্ষে রাবণ মারা দেখা দরকার। যেতে আসতে অনেকক্ষণ লাগবে। আমার বা তোরও একে অন্যকে যা বলবার তা বলার অনেক সময় পাওয়া যাবে। বৌদ্ধ গুম্ফা, অথচ হিন্দু দেবীর মূর্তি আছে সেখানে। অন্য কোনো দেশ হলে হেরিটেজ করে রাখত, কিন্তু দেখে তোর কান্না পাবে এমন অবস্থাতে আছে তা। মোটরসাইকেল স্টার্ট করে আমালুরি জনপদের দিকে এগোলো। চমৎকার চওড়া চওড়া রাস্তা, আলো ঝলমল করছে। দুপাশে নানা কোয়ার্টার। কোয়ার্টারের নাম্বার দেখেই বাসিন্দাদের স্ট্যাটাস বলা যায়, কে কত বড় চাকরি করে। অনেক কোয়ার্টারে লাগোয়া ছোট লন আছে, গ্যারেজে মারুতি গাড়ি, বাচ্চার ট্রাইসাইকেল। সুখী পরিবার যে তা বাইরে থেকে বাড়ি দেখে, বাড়ির কোনো বাসিন্দাকে না দেখেই বলা যায়। বড় বড় নানা গাছের পাতার ছায়া পড়েছে মারকারি ভেপারি বাদামি আলোর পথে। কোনো ফুলের সুগন্ধ ভাসছে, শিউলি হবে হয়তো। এখন শরৎ, পুজোর আর বেশি দেরি নেই। কোনো বাড়িতে টিভি চলছে, DD7 পাওয়া যায় এখানে, তবে বাঙালি খুব বেশি নেই। সারা ভারতবর্ষের মানুষ কাজ করে নর্দার্ন কোলফিল্ডের কলিয়ারিতে। সারা ভারতের ভাষা, সংস্কৃতি, গান, সাহিত্য চর্চা এখানে চর্চিত হয়। হিন্দি, বাংলা, ওড়িয়া, গুজরাটি, তামিল, তেলেগু, খবরের কাগজ আসে বিভিন্ন, ইংরাজি তো আসেই। যোজন মোটরসাইকেলের পেছনে ওর কোমর জড়িয়ে বসে যেতে যেতে হঠাৎই এক গাঢ় স্বপ্নে ডুবে যায় জ্যোতি। কে জানে সে স্বপ্ন সত্যি হবে কিনা। কথায় বলে না, দেয়ার আর মেনি স্লিপস বিটুইন দ্য কাপ অ্যান্ড দ্য লিপস।
সুন্দর কতগুলো কোয়ার্টারের পাশ দিয়ে যাবার সময় জ্যোতি বলল, তুই এরকম কোয়ার্টার পাবি? পাবো, যদি বিয়ে করি। বিবাহিত মানুষদের জন্য স্পেশাল ট্রিটমেন্ট। এমন কোয়ার্টার পেলেও তুই মোটর সাইকেলে চাপবি? বাহ, তা কেন? তখন একটা সাদা মারুতি 800 নেব। আমার বইয়ের সায়া শুকোবে লনে, সরু কোমরের ঘেরের। বাবা, কি কল্পনা! সায়া দেখে সায়ার মালিকের কোমরের মাপ বুঝিস তুই? বুঝি তো, না বোঝার কি? শোয়ার ঘর দেখেই বোঝা যায় সায়ার মালকিন তন্নি না বিপুলা। বাবা, পারিস তুই। তারপর বলল, তোদের নর্দার্ন কোলফিল্ডে আর্কিটেক্টের প্রয়োজন নেই? থাকবে না কেন? এত সিভিল ইঞ্জিনিয়ার যখন আছেন, তখন আর্কিটেক্টও নিশ্চয়ই আছেন। সবসময় তো কনস্ট্রাকশন হচ্ছে। ম্যানেজমেন্টের বাংলোগুলো দেখলে চমকে যাবি। এক একটা বাংলো এক এক রকমের, এমডি, এফডি এবং অন্যান্য ডিরেক্টরদের। সেসব সিঙ্গারাউলিতে। তাছাড়া প্রত্যেক এরিয়াতে একজন করে জিএম আছেন। তাদের বাংলোগুলো সব দেখার মতো। তোদের আর্কিটেক্টরা কেমন মাইনে পান জানি না, তবে খোঁজ নেব। কেন, এখানে চাকরি করবি? যদি কখনো এখানে আসি, থাকি, তবে কি এত কষ্ট করে পড়াশোনা করা বিদ্যে ভুলে যাব? যদি বিয়ে করি তাহলে স্বামীরও সাশ্রয় হবে। আজকাল সবাই দুজনে রোজগার করে, বিশেষ করে যতদিন না বাচ্চা হয়। বাচ্চা একটু বড় হয়ে গেলেও করে। জোজো বলল, তুই যদি এখানে থাকতিস তবে কোন বাংলোটা পছন্দ করতিস? বলতে বলতে বাইকের গতি একেবারে কমিয়ে দিল জোজো। জ্যোতি আঙুল দিয়ে দেখালো, ওইটাকে। বাহ, তোর টেস্ট তো খুব ভালো। ওইটা কানিকটার সাহেবের বাংলো। মারাঠি মাইনিং ইঞ্জিনিয়ার, স্ত্রী ডাক্তার, জয়ন্তর হাসপাতালে আছেন, গাইনোকোলজিস্ট। তারপর বলল, গাছগুলো তোর পছন্দ? জ্যোতি বলল, গাছ চিনিস? সব চিনি না, কিছু কিছু কমন গাছ চিনি, যেমন কৃষ্ণচূড়া। দেখ, গেটের দুপাশে দুটো কৃষ্ণচূড়া, পেছনে জ্যাকারান্ডা, একটা 12 মেশে জবা আছে ওই বাংলোটাতে। যত কালী ভক্ত রোজ ফুল তুলে নিয়ে যায় পুজোর জন্য, তবু ফুল ফুরোয় না, সারা বছরই ফোটে। পথের মোড়ে যে বড় গাছটা দেখছিস, সেটা মৌহা। চোদ বৈশাখী মাসে যদি আসিস তো গন্ধে ম ম করবে পুরো তল্লাট। তখন আমের বোলের গন্ধ, কাঁঠালের মুচির গন্ধ ভাসবে হাওয়ায়। তখন কোকিল আর পিউ কাঁ ডাকবে। কে বলবে যে চারিদিকে কয়লা খাদান বেষ্টিত হয়ে আমরা বাস করি? আসলে যেখানেই নারী থাকে পুরুষের সঙ্গে, সেখানেই নীর গড়ে ওঠে। শিশুর হাসি, ফুলের গন্ধ, পাখির ডাক, মনে হয় স্বর্গে আছি। বাবা, তুই তো সুন্দর করে বললি। তুই আমার কোমর জড়িয়ে বসে আছিস, আমার পেঁচি, তাই তো মুখ দিয়ে সুন্দর সুন্দর কথা বেরিয়ে গেল। এমনিতে কি আর পারতাম? জ্যোতি বলল, এরকম একটা বাংলো অথবা এই বাংলোটাতে যদি থাকতে পারতাম আমি, তবে শিউলি লাগাতাম আমি, অনেকগুলো শিউলি। কোথা থেকে গন্ধ আসছে রে? চ্যাটার্জিদার বাড়ি থেকে। বৌদিও তো তোর মতো শিউলির ভক্ত। পরশু রাতে আমাকে আর তোকে খেতে বলেছেন ওরা, দারুণ রাঁধেন। চ্যাটার্জিদা ভালো রবীন্দ্রসঙ্গীত গান, আর বৌদি ছবি আঁকেন জল রঙে, সুন্দর আঁকেন। আমি হলে বোগেন ভরিয়ে লাগাতাম নানা রঙের, রঙে রঙে ভরিয়ে দিতাম বাংলোটাকে। বেশ, তাই করিস। আর কি করবি? আর পাখি পুষ্প অনেকগুলো, বিভিন্ন রঙের। কি পাখি? লাভ বার্ডস। বাহ, পুষিস। তবে শখ পূরণ কবে হবে তা তুই জানিস।
তুই তো পুরুষ, তোরাই তো সব কিছুর নিয়ন্তা, আমরা তো অনুসরণকারী। এখনো তুই যখন ডিসিশন নিবি তখনই হবে, আমি আর কি বলবো। তারপর বলল, মা কিন্তু গোলমাল করছে বুঝলি। বাবা মুখে কিছু বলে না, তবে মার মতে মত বলেই মনে হয়। কি গোলমাল করছেন মাসিমা? উঠতে বসতে বলছে। আর কতদিন ধিঙ্গি হয়ে থাকবি? আর্কিটেক্ট হলি, একজনকে পছন্দ করলি, সেও স্বয়ংভর। তবে দেরি কিসের জন্য? স্বামীর কর্মস্থলে মেয়েদের জায়গা। জোজো যেখানেই পোস্টের থাকুক সেখানেই তোর চলে যাওয়া উচিত। তার রোজগারই তো যথেষ্ট। তার উপরে তুইও কিছু জুটিয়ে নিতে পারিস তো মন্দ কি? আমরা তো তোর রোজগারে খেতে চাই না। তুই জীবনে নোঙর ফেল, সুখী হ, আমরা নাতিপুতি দেখে আনন্দ করে যাই। তোদের কাছে আমাদের আর কি চাইবার আছে? ছেলেটা তো আমেরিকানই হয়ে গেল। এই এক দেশ হয়েছে ডাইনি, টাকার আর অপার স্বাধীনতার লোভ দেখিয়ে এদেশের সব কৃতি ছেলেমেয়েদেরই হাতছানি দিয়ে নিয়ে যাচ্ছে। আসলে তোরা আরাম আর আনন্দকে গুলিয়ে ফেলেছিস। নিজের দেশে থাকার যে আনন্দ, তা বিদেশে কোথায়? জোজো বলল, চল আমরা ওখানে এক কাপ কফি খেয়ে আসি, বসে বসে কথা হবে। আমার রামদিন দারুণ কফি বানায়। তোর মায়ের মতো সেও বিয়ে বিয়ে করে আমার মাথা খারাপ করে দিল। পুরনো জেনারেশনের মানুষরা সবাই একরকম, বিয়েই যেন স্ত্রী পুরুষের পরম গন্তব্য। সব মুশকিল আসান। তুই চলে আয় এখানে, আমরা কিছুদিন লিভ টুগেদার করে দেখি। না, একেবারে এমফ্যাটিক না? ইয়েস, আমি কনজারভেটিভ কোনো কোনো ব্যাপারে। বিয়ে একটা পুত পবিত্রের ব্যাপার। শুধু আমাদেরই নয়, আমাদের মা বাবা আত্মীয় স্বজন কত মানুষের আশা জড়িয়েছে বিয়ের মধ্যে। সানাই, গায়ে হলুদ, উপসী থাকা, উলু দিয়ে বরকে বরণ। ছেলেবেলা থেকে এসব একজন মধ্যবিত্ত বাঙালির মেয়ের স্বপ্ন। এসব বাদ দিয়ে স্বামীকে স্বীকার করা যায় না। স্বামীর শব্দটা যে কত কি বহন করে আনে একজন ভালো পিওর মনের মেয়ে, তা তোরা বুঝবি না। তারপর বলল, তাছাড়া তুই এই নর্দার্ন কোলফিল্ডসের আমলরিতে আসার পর থেকে মায়ের মনে অন্য চিন্তাও জেগেছে। কি চিন্তা? জোজো বাইকটা ওর কোয়ার্টারের সামনে পার্ক করিয়ে বলল, চিন্তা, এখানেও তো রূপসী গুণবতীর মেয়ে কম নেই বিবাহযোগ্যা। আমার তো রূপগুণ তেমন নেই, যা আছে তা অনেকেরই থাকে। আমার মতো প্রফেশনাল কোয়ালিফিকেশনও অনেক মেয়েদেরই আছে। তুই এখানে একা থাকিস, অন্য কারোর প্রেমে যদি পড়িস, যদি আমাকে ডিচ করিস, মায়ের মন তো নানা রকম চিন্তা তো হয়ই, যাকে বলে নাই চিন্তা। জোজো দরজার কলিং বেল টিপে হাসতে হাসতে বলল, মাসিমার অনুমান মিথ্যে নয়। পরশু এখানে একটা ফেস্ট আছে, সেখানে তোকে নিয়ে যাব। তখন দেখবি কত সুন্দরী গুণবতী সব মেয়ে। জোজো জোজো মাছি পড়ার মতো পড়বে আমার উপর। তবে তবে আর দোষ কি? দোষ তো এই পোড়া কপালে আমারই। কি যে দেখেছিলাম এই পেঁচির মধ্যে, বলেই বলল, এ তো নাহি তুম সা জাহাঁ মে হাসিন নাহি, ইস দিল কা ক্যা করু কি বহলতা নেহি। মানে কি হলো? জ্যোতির গালে ডান হাতে তর্জনী দিয়ে একটা টোকা মেরে জোজো বলল, মানে হলো তোমার যে সুন্দরী এ দুনিয়াতে আর কেউ নেই এমন তো নয়, কিন্তু কি করি, আমার হৃদয় যে অন্য কোথাও নড়ে না। ফাজিল বলে একটা হালকা কিল মারল জ্যোতি ও নরম হাতে জোজোর পিঠে। সকালে ওরা বেরিয়ে পড়েছিল সিধির পথে। সিধি আমলরি থেকে বহু দূরে। সিধি অবধি যাবে না, যাবার কোনো কারণও নেই। ইচ্ছে আছে গাড়ুরিয়ায় বনবাংলো অবধি যাবে,
রাবণ মারা গুম্ফা দেখে গারুরিয়ার ডান দিকে একটা ন্যাড়া পাহাড়ের মাথাতে তেলদা গ্রামের মানুষেরা একটা শঙ্কর মূর্তি স্থাপন করেছে। সেখানে পুজো দিয়ে বাংলোতে ফিরে বিশ্রাম করে রোদ পড়লে ফিরে আসবে আমলরি। জ্যোতি খুব ধার্মিক, মাসিমার কাছ থেকে এই গুণ পেয়েছেও। জুজুর মাও পুজো আচ্চা করেন। পশ্চিমবঙ্গে এখন পুজো আচ্চা করাটা পৌত্তলিকতা, প্রাগ ঐতিহাসিকতা, কিন্তু নামাজ পড়া বা মাথায় রুমাল দিয়ে ইফতার পার্টি করাটা ফ্যাশনেবল। সরস্বতী বন্দনা হলে শিক্ষামন্ত্রী সভাস্থান ত্যাগ করেন ঘেন্নায়। জোজো বহুদিন কলকাতা ছাড়া, কিন্তু নিজের রাজ্যের রাজধানীতে আধুনিকতা আর ধর্মনিরপেক্ষতার নামে যেসব বাঁতরামো হচ্ছে এবং তা আপামর জনসাধারণ বিনা প্রতিবাদে মেনেও নিচ্ছে, এসব দেখে নানা কথা মনে আসে জোজোর। ছেলেবেলা থেকে বাড়িতে বাবা জ্যাঠা কাকাদের ধর্মচারণ করতে দেখেছে, তাই সেই বাতাবরণ ভালো লাগে জ্যোতির। নিজেকে হিন্দু বলে পরিচয় দিতে এবং পুজোর অঞ্জলি দিতে, সরস্বতী পুজো করতে তার ভালো লাগে। জ্যোতিকে যে সে জীবনসঙ্গিনী হিসাবে চেয়েছে, তার পিছনে এ ব্যাপারে মানসিকতার মিলটাও একটা বড় ব্যাপার। আমলরি থেকে ব্যয়বান, পার্সোনা, খুটার এবং রাজমিলন হয়ে মারা। পাশে নতুন বড় বস্তি গড়ে উঠেছে নৈনগর। পথে পড়ল কাচের নদী, লাউয়া নালা, গড়রা নালা আর মারা থেকে দুটালি নালা। মারা গুম্ফার ভেতর থেকে অদৃশ্য ধারায় জল বয়ে গিয়ে বাইরে নালা সৃষ্টি করেছে। এসব দেখতে দেখতে বলতে বলতে চলেছে জোজো, আর জ্যোতি খুশিতে ডগমগ হয়ে কোমর জড়িয়ে বসে সব দেখছে। একটা ফেডেড আর হালকা বেগুনি রঙা টপ পরেছে জ্যোতি, পনিটেইল করেছে, ভালো পারফিউম মেখেছে, হাওয়ায় তার সুগন্ধ ছড়িয়ে যাচ্ছে। জুজুর নাকেও তো বটে, পথের দুপাশেও। রাবণমারা গুম্ফাটি কালো পাথরের টিলার উপরে। সামনে জল জমে আছে গত সপ্তাহে বৃষ্টিতে। এই গুম্ফা নাকি ভেতরে ভেতরে চলে গেছে 2 কিমি দূরের বিবাহমারা পাহাড় পর্যন্ত। এখান থেকে বিন্দুল চলে গেছে একটা পদ ঝিঙা ঝিঝিয়া নালাকে পাশে রেখে। ভারী সুন্দর নালাটা, আর সুন্দরী মেয়ার নদী নির্জন জঙ্গলের মাঝে বাঁদিকে প্রহরীর মতো চলেছে। খুঁটারের কাছে পথে কাজ হচ্ছে, রাস্তা খুঁড়ে খাড়ে রেখেছে। জায়গাটা পার হতে অনেক সময় লাগলো। তাছাড়া লাল মাটিতে ওদের দুজনের গা মাথা সব ভরে গেছে। ফেরার পথেও এখানে সময় নেবে অনেক। রাবণমারা গুম্ফা প্রাচীন বৌদ্ধ গুম্ফা দেখতে যেমন হয় তেমনই দেখতে, তবে খুবই ছোট, দূর এবং নদীর অন্য পার থেকে দেবপ্রয়াগের কালো পাথরের চাতাল যেমন দেখায় তেমনই দেখায়। এটা সেই বিরাট গুহার এপিটম আর কি। এই টিলাটা সামান্যই উঁচু, সামনে ঢাকা বারান্দার মতো বা রিসেপশন বা লবির মতো। বাঁদিকে মা দুর্গার 16 ভুজা মূর্তি, আর ডান দিকে প্রলয় নাচন নন্দী মহাদেব বা শঙ্করের মূর্তি। তার দুপাশে ও পিছনে শয়নকক্ষ। দুপাশের কক্ষ নিচুতে নামানো, প্রধান অংশের চেয়ে নিচুতে নামানো। বাইরে শিষ্য ও বিদ্যার্থীদের প্রকোষ্ঠ, তার পাশে প্রহরীদের প্রকোষ্ঠ। গভীর বনের মধ্যে বন্যপ্রাণী ছাড়াও ডাকাত ও তস্করের ভয়ও ছিল। সমস্ত গুম্ফাটাই 1000 স্কোয়ার ফিটের মধ্যে, যেন একটা মডার্ন ফ্ল্যাট। সবই ভালো, কিন্তু কি করুণ দশা। জ্যোতি বলল, সত্যি আমাদের মতো আত্মবিস্মৃত জাতি বোধহয় খুবই কম আছে। সবকিছু যে শুধু কালের প্রভাবেই নষ্ট হয়েছে তাই নয়, আমাদের অশিক্ষা ও অজ্ঞতাতেও নষ্ট হচ্ছে সব। এইসব গুম্ফা বা মন্দির ধ্বংসে ধর্মান্ধ বিধর্মীদের রোষের দরকার হয়নি, আমাদের অপার অশিক্ষায় যথেষ্ট হয়েছে। জোজো বলল হতাশার সঙ্গে। গুম্ফা থেকে একটা ভোটকা গন্ধ বেরোচ্ছে। জ্যোতি বলল, বাঘের গায়ের গন্ধ? জোজো বলল,
না, চামচিকের, হেসে উঠল জ্যোতি। কিসের সঙ্গে কিসের তুলনা? না সত্যি, চামচিকের গায়ের গন্ধ এরকম, অথচ কেন হয় কে জানে। বাদুর চামচিকেরা এরা তো ফলাহারি, গা দিয়ে মিষ্টি গন্ধ বেরোনো উচিত ছিল। জোজো জানত না, ও যে পথে এসেছে সে পথে গারুরিয়ার বাংলোতে যাওয়া যাবে না। সে পথ ছেড়ে এসেছে অনেক পিছনে, তাছাড়া সেখান থেকে বহু দূরও। কি করবে? চলো মারা ফরেস্ট বাংলোতে বিশ্রাম নাও। চৌকিদার আমার চেনা, আমাদের কিছু রেঁধে দেবে গরম গরম। কখনো কখনো রেণুসাগর থেকে ট্রাকে করে মাছও চালান আসে। কপালে থাকলে টাটকা মাছ ভাজা, মুগের ডাল আর মাছের ঝোল খাওয়াবো তোমাকে। তুমি একটু ফ্রেশ হয়ে নিতে পারবে বাথরুমে গিয়ে? অত মাছ টাছের দরকার নেই, চালে ডালে খিচুড়ি করে দিতে বলো। সঙ্গে ডিম ভাজা থাকলে তো কথাই নেই, কি আলু ভাজা। চলো তো দেখা যাক। এই মারাতে একটা মস্ত হাট বসে, কবে তা মনে নেই, আজ বোধহয় নয়। বসলে এতক্ষণে বোঝা যেত। থাকো তো তুমি আর রামদিন। হাটে কি এমন কিনতে? কেন, তোমার মাসিমার জন্য কিনতাম, যদি কেনার মতো পেতাম কিছু। মারা বাংলোতে পৌঁছে ওরা বারান্দাতে চেয়ারে বসল। ছোট্ট বাংলো, পথ দিয়ে দেহাতি মানুষেরা আসছে যাচ্ছে, বেশি পায়ে হেঁটে, কেউ কেউ সাইকেলে। শরতের দুপুরের রোদ ঝকমক করছে গাছগাছালির পাতাতে। আকাশটা ঘন নীল, বাজ পাখি উঠছে চক্রাকারে মাথার উপরে। জ্যোতি বলল, ভালো লাগে না, আমার সময় ফুরিয়ে এসেছে। মানে? মানে আর কদিন? আর তো 4 দিনই আছি, তারপর দিনই ট্রেন ধরতে হবে। এদিকে পুজোরও বেশি দেরি নেই। তুমি আসতেও পারবে না পুজোর মধ্যে, একদিনের জন্যও না? কোনো মতেই ইম্পসিবল। এখানে নতুন কনভেয়ার বেল্ট চালু হবে, মিনিস্টার আসছেন দিল্লি থেকে, এমডিও তো এখানেই আছেন। তোমাদের হাইব্রাসের মধ্যে বাঙালি কেউ নেই? আছেন তো, আগের এমডিও তো বাঙালিই ছিলেন, উনি রিটায়ার করেছেন। এখন ফিনান্স ডিরেক্টর বাঙালি, দাস সাহেব, তার বাড়িও কলকাতাতে, কিন্তু তিনিও যেতে পারবেন না এবার পুজোতে। তারপর বলল, তোমাদের কদিন ছুটি? এমএন দস্তুরে? আমি এখন কুলজিয়ানে জয়েন করেছি, সে খবরটাও রাখো না। ও সরি, জানতাম, মনে ছিল না। সেখানেও 4 দিন, তাও একটা রবিবার নষ্ট হলো। আমি কি আর ছোট খুকি? আমাদের আবার পুজো, তবুও নতুন শাড়ি পরি, সকালে চান করি, উপোস করি, অঞ্জলি দিই। নতুন তাঁতের শাড়ির গন্ধ, শ্যাম্পুর গন্ধ, পারফিউমের গন্ধে আমার মনটা খুশি খুশি লাগে। যাদের ভালোবাসি তাদের কথা মনে পড়ে যায়। বাবা মা তো আছেনই, দূর প্রবাসে থাকা গুড্ডুটার কথাও মনে পড়ে, তোমার কথাও মনে পড়ে। আমার আর ভালো লাগে না। জুজু বলল, এবার মাকে বলবো, মাসিমাকে বলে তারিখ ঠিক করতে। আমার ভালো লাগে না, মাঝে মাঝে অসহ্য লাগে। এই তো পুজো আসছে, যে যার বউ কি গার্লফ্রেন্ডকে নিয়ে বেরোবে। একা একা ভীষণ ইনফিরিয়রিটি কমপ্লেক্স লাগে। জ্যোতি হাসল, বলল, এতে ইনফিরিয়রিটির কমপ্লেক্সের কি আছে, আর তো কটা দিনের ব্যাপার। জোজো বলল, হবে নাকি এই মারার পাখি ডাকার রোদ আর ছায়া ঝিলমিল বাংলোতে? তোমাকে তো আমি কোনোদিন নিরাবরণও দেখিনি, কিছু করা তো দূরের কথা। জ্যোতি হাসল, বলল, এই যে আসতো আমি, পুরোটা আমি তো তোমারই, তোমারই জন্য আমার সব। তুমি একদিন নিরাভরণ করে আমাকে দেখবে বলেই তো প্রথম কৈশোর থেকে অপেক্ষাতে আছি। কিন্তু আমরা শিক্ষিত, সংযমী, মূল্যবোধ সম্পন্ন পরিবারের ছেলেমেয়ে। এটুকু কষ্ট আর মাত্র কটা দিন আমাদের সহ্য করতেই হবে।
আমার বুঝি কষ্ট নেই? সব কষ্টই কি তোমার? ফুলশয্যার রাতে যা তুমি পাবে তা কি এই মারা বাংলোর কটকট শব্দ করা কাঠের খাটে পাবে? আর কটা দিন ধৈর্য ধরো প্লিজ। ঠিক আছে, জোজো বলল, একটা সিগারেট ধরিয়ে। জ্যোতির কথাই ফলল, মাছ টাছ নয়, মুগের ডালের খিচুড়ি আর ডিম ভাজা রেঁধেছে চৌকিদার। খাওয়া দাওয়ার পরে আধ ঘন্টা ওরা বিশ্রাম নিল। জোজো বসে থাকলো বারান্দার ইজি চেয়ারে। জ্যোতি গিয়ে বিছানাতে একটু হাত পা ছড়ালো। বিশ্রামের পর চৌকিদার চাও করে দিল। চা খেয়ে বেরিয়ে পড়ল জোজো তার হবু বউকে নিয়ে। বিয়ে হয়ে গেলে ফোঁড়া ফেটে যাওয়ার মতো। যতদিন না বিয়ে হচ্ছে পাকা ফোঁড়াতে আঙুল বোলাবার মতো এক দারুণ সুখানুভূতি এখন দুজনেরই। এই অনুভূতির কথা তারা জানে। রোদের তেজ এখন নেই। শরতের স্নিগ্ধ উজ্জ্বল বিকেল। বনপথের মধ্য দিয়ে গন্ধে জর্জর হাওয়াতে ভেসে চলেছে দুজনে। বেশ তাড়াতাড়ি এলো অনেকখানি পথ। এত তাড়াতাড়ি আসবে ভাবেনি। যে কোনো জায়গাতে যাবার সময় সময়টা বেশিই লাগে। সাবধানে পথ চিনে অনেক সময় জিজ্ঞেস টিজ্ঞেস করেও যেতে হয়, তাই সময় বেশি লাগে। ফেরার সময় সেই সময়টা বেঁচে যায়। ভূতালির কাছে সেই রাস্তায় মেরামতির জায়গাতে গতি কমাতে হলো। সাবধানে চালাচ্ছে এখন জোজো। মেরামতি করা পথের প্রায় মাঝামাঝি চলে এসেছে। এমন সময় হঠাৎ একটা নালাতে পড়ে বাইকটা লাফিয়ে উঠল। একটা নালা কেটেছে মজুরেরা। যাওয়ার সময় নালাটা ছিল না। জ্যোতি ছিটকে গেল পেছন থেকে। তারপর পড়ল গিয়ে পথের ওপরে। তার মাথাটা লাগলো গিয়ে একটা গোল বড় পাথরে। শাড়ি পরে থাকলে শাড়ি উঠে যেত, কিন্তু জিন্স পরেছিল বলে সে ঝামেলা কিছু হলো না। একবার শুধু উ শব্দ করেছিল জ্যোতি, তারপর আর শব্দ করেনি কোনো। ওদের পিছনে পিছনে নর্দার্ন কোল্ডফিল্ডসের একটা ট্রাক আসছিল। ট্রাকটা দাঁড়িয়ে পড়ল। তারপর লেবাররাই জোজোর বাইকটাকে ধরাধরি করে ট্রাকে তুলে জ্যোতিকেও তুলল জোজোর সঙ্গে। জ্যোতির দু নাকের মধ্য দিয়ে রক্তের ধারা বেরিয়ে এলো, কিন্তু চোখে জলের মতো। কষ বেয়ে থুতনির কাছে এসে থেমে গেল সামান্য রক্ত। জোজো ডাকল, জ্যোতি, জ্যোতি। জ্যোতি উত্তর দিল না। জোজোর যেন মনে হলো দিল। ট্রাকের ড্রাইভার বলল, सीधा হাসপাতাল যা রাহা है साहब, इमरजेंसी। हाँ भाई, বলল জোজো। মুহূর্তের মধ্যে কত কি ভাবনা মাথাতে ধেয়ে এলো জোজোর। জ্যোতির মা বাবার মুখ, নিজের মা বাবার মুখ, জ্যোতির কাজিন হাসিনীর মুখ, ওর পরিচারক রামদিনের মুখ। রামদিন বলেছিল, किसी से मांगकर एक तो हेलमेट ले लीजिए बाबू, बगैर हेलमेट इतना दूर जाना ठीक नहीं है। হাসপাতালের এমার্জেন্সিতে যখন পৌঁছল তখন দেখল জোজোর বন্ধু ডক্টর হরিশ গোয়েল ডিউটিতে আছেন। বেডে শুয়ে গোয়েল তাড়াতাড়ি পরীক্ষা করল। তারপর জোজোর দিকে ফিরে রুক্ষ গলাতে বলল, হেলমেট নেই থা। জোজো অপরাধীর মতো মাথা নাড়ল। ইউ আর আ রাস্কেল ইয়ার, ইউ মার্ডার দ্য ইয়ং লেডি। জোজোর বুকের মধ্য থেকে একটা চাপা বমির মতো ঠেলে উঠছিল। গোয়েল বলল, तुम घर जाओ, somebody will drop you in my car, पुलिस केस होगा, पोस्टमार्टम होगा, उनके रिलेशंस को खबर दो। গোয়েলের গাড়ি করে যখন জোজো জ্যোতি পিসিমার বাড়ির দিকে যাচ্ছিল তখন দেখল যে বাড়িতে কর্নার প্লেটে জ্যোতি নানা রঙের বোগেনভেলিয়া লাগাবে বলেছিল। তার সন্তান যে লনে খেলবে ভেবেছিল, সেখানে সাদা মারুতি 800 থাকবে ভেবেছিল।
সেই বাড়িটা পেরিয়ে গেল। শরতের বিকালের রোদে বাড়িটা ঝলমল করছিল। গল্পটি এইখানে সমাপ্ত হল। আপনারা এতক্ষণ শুনছিলেন বুদ্ধদেব গুহর লেখা গল্প স্বাদ। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।